হাল্লা বলে আছে। শুরুতেই জানাই মহালয়ার আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রত্যেককেই, কারণ উৎসবের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় উৎসবের সূচনা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি পুজো মণ্ডপ সেখানে যাচ্ছেন এবং উৎসবের সূচনায় তিনি ব্রতী হয়েছেন। দেখুন, আজকের এই দিনটাতে আলোচনার কেন্দ্রবিন্দু বা আলোচনার আজকে প্রেক্ষাপট, মানে আজকের দিনটা থেকেই তো গুরুত্ব রাখে দেবীপক্ষের শুরু। তো দেবীপক্ষের শুরুতেও কোথাও না কোথাও এমন কিছু ছবি যা সামনে এসছে তা নিয়ে আলোচনা ডেফিনেটলি আমাদেরকে করতে হবে। তার মধ্যে অবশ্যই অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ দিন, তা হচ্ছে নতুন জিএসটির যে কর কাঠামো, অর্থাৎ জিএসটির রিফর্ম। এই জিএসটি রিফর্মের পর দেশবাসী যে সুবিধে পেতে চলেছেন, আরও একটা বড় উপহারের যে মূল্যায়ন, সেটা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি কি কি সুবিধে পেতে চলেছেন দেশবাসী, যে উপহারের কথা বলছিল বিজেপির তরফ থেকে বারবার। তো প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি আরও একবার আজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তা স্পষ্ট করলেন। এরই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও খুব স্বাভাবিকভাবে এর পাল্টা বার্তা দিয়েছেন যে কৃতিত্ব কেন্দ্রের নয়, রাজ্যে। তো ডেফিনেটলি আজকের এই জিএসটি রিফর্মেও যে জায়গায় আলোচনায় আসতে হবে তা তো প্রথম প্রেক্ষাপটের জায়গা, আজকে অবশ্যই আলোচনায় আসবো। আর মহালয়ার দিনেও আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে এটা আমরা আশা করি না। মানে শহরে এমনিতেও বেশ কয়েকদিন ধরে লাগাতার যে কটা ঘটনা ঘটেছে তার মধ্যে আইন শৃঙ্খলার একের পর এক প্রশ্ন লাগাতার আপনারা ছবি দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই ছবিগুলোর মধ্যে মানে যেহেতু আজকে দেবীপক্ষের শুরু, নারী নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, বারবার প্রশ্ন উঠছে। এই গোটা পরিস্থিতিটাও আজকে আলোচনার মধ্যে আমরা আনবার চেষ্টা করবো এবং এরই মধ্যে আজকের এই বড় একটি দিনে রাজনীতিক যারা, তারাও জনসংযোগে ব্যস্ত হয়ে পড়লেন কোথাও না কোথাও, তাদের ছবিও আমরা দেখলাম। তো যাই হোক, আজকে আমরা এই বিভিন্ন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অবশ্যই প্রথম বড় পরিস্থিতি দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তা এবং নতুন যে জিএসটি কর কাঠামোয় যে পরিবর্তনগুলো আনা হলো তাতে দেশবাসী কতটা সুযোগ, কতটা সুবিধে, কি কি লাভ করতে পারবেন, তার আরও আজকের বড় বার্তা, সেটা আগে আপনাদেরকে শোনাই এবং তারপর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেছেন সেটার দিকে আমি নজর রাখবো। দেখুন, यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। জিএসটি সাশ্রয় উৎসবের কতটা ফায়দা হবে সেটার গুরুত্ব আরও একবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বোঝাবার চেষ্টা করলেন। একই সঙ্গে দাঁড়িয়ে আজ যে উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যস্ত রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আজকে অত্যন্ত আরও একটা বড় প্রেক্ষাপটের পাল্টা বক্তব্য সামনে নিয়ে আসলেন। বলছেন কেন্দ্রের কোনো কন্ট্রিবিউশন নেই। জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলছেন যে জিএসটির কৃতিত্ব রাজ্যের, কেন্দ্রের নয়, খালি ভাষণ দেওয়াই কাজ। একেবারে সুস্পষ্ট তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাখছেন। আর এর আগে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন তার পাল্টা আবারও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, দুটো বক্তব্য শোনাই আপনাদেরকে একই সঙ্গে। দেখুন, का मुंह मीठा होगा, देश के हर परिवार की खुशियां बढ़ेगी। इसके कोटि कोटि परिवारजनों को नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स की और इस बचत उत्सव की बहुत बहुत बधाई देता हूं, बधाई देता हूं। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, सरकार को और आसान बनाएंगे, इसको और आकर्षक बनाएंगे, राज्य को विकास की दौड़ में
बराबरी का साथी बनाएंगे। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে যে ইন্স্যুরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপরে জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত। সে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যে। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়। রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। বিজেপি রাজ্যগুলো তো ঘুরিয়ে টাকা দেবে, আমাদের তো 100 দিনের কাজ বন্ধ, বাংলার বাড়ি কাজ বন্ধ, রাস্তার কাজ বন্ধ, 156টা কমিটি এসছে। রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে। এটা স্টেটের জিএসটি, সেন্ট্রালের নয়। তো একদিকে দেবীপক্ষের সূচনা, বিতর্ক কোনোভাবে আটকানো গেল না, কারণ এবার কেন্দ্র রাজ্য যে সংঘাতের আবহ ছিল তার মধ্যে আরও একখানা বড় বিতর্কের জায়গা, যার জিএসটির রিফর্ম নিয়ে দেশবাসী সুবিধা পেতে চলেছেন তার কৃতিত্ব কার, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও একটা বক্তব্য তিনি প্রকাশ্যে নিয়ে আসলেন। তো খুব স্বাভাবিকভাবে চলুন আজকে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আলোচনাটাকে আমরা একটুখানি দীর্ঘায়িত করবার চেষ্টা করবো। যারা উপস্থিত রয়েছেন প্যানেলিস্ট আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন দাকে স্বাগত। বর্ণ বর্মন তৃণমূল ছাত্রনেতা আমাদের সঙ্গে উপস্থিত, বর্ণ স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তিদা স্বাগত। একই সঙ্গে মহানন্দা কাঞ্জিলান রাজনৈতিক বিশ্লেষক, তিনি উপস্থিত। মহানন্দাদি অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি একটুখানি আগে গুরুত্বটা বোঝবার চেষ্টা করি, কারণ প্রধানমন্ত্রীর বার্তা পাল্টা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে বার্তা পাল্টাটা দিচ্ছেন যে রাজ্যের আখেরে লাভ কোন জায়গায় সেটা তিনি বুঝিয়েছেন যে লাভ তো নেই বরঞ্চ লস। মহানন্দাদি, যে জিএসটি রিফর্ম আসবে তাতে সুবিধে তো পাবো, দেশবাসী পাবে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে ক্ষতি, সেটাও বলছেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন আসলে? দেখুন, জিএসটি হচ্ছে পরোক্ষ কর এবং জিনিসপত্রের উপরে এই ট্যাক্সটা বসানো হয়, এবং ভারতবর্ষের মূল যে কর কাঠামো তাতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতাটা অনেকটা বেশি। সেখান থেকে প্রচুর রেভিনিউ আর্ন করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এখন যেটা দুটো দিক আছে, প্রথমত জিএসটিটা যে কমানো হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তার কারণ এই প্রসেসটা যদি না করা হতো তাহলে ভারতের অর্থনীতির কিছু ক্ষতি হতো। তার প্রধান কারণ হচ্ছে সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার ঘাটতিটা ভারতীয় অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে বহুদিন ধরে, এবং চাহিদা যদি কম হয় তাহলে পরবর্তীকালে অর্থনীতিতে যেটা বলা হয় উৎপাদন বাড়ে না, কর্মনিযুক্তি বাড়ে না, সামগ্রিকভাবে একটা ডাউন ট্রেন্ড দেখা যায়। কাজেই অর্থনৈতিকভাবে এটা একটা পদক্ষেপ, এটা একটা পলিসি, সারা বিশ্বে এটা অনেকভাবে ব্যবহার হয়, ভারতবর্ষে এটা করা হয়েছে, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু এর কতগুলো দিক আছে। প্রথমত, জিএসটি কমলে রাজ্য এবং কেন্দ্রের রেভিনিউ কমে। এখন কেন্দ্রের সুবিধে হচ্ছে যে কেন্দ্রের কাছে কিন্তু আরেকটা রেভিনিউ আর্নিং এর বড় দিক আছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা রাজ্যের কাছে নেই। এবং রাজ্যের ইনকাম আর্ন করার, রেভিনিউ জেনারেট করার যে উপায় সেগুলো খুব সীমিত। কাজে জিএসটির হার কমলে চাহিদা বাড়বে এটা আশা করা যায়, কিন্তু রাজ্যের কিছু রাজস্ব ঘাটতি কিন্তু এখানে হবে। কিন্তু সেখানে উপায় আছে, কেন্দ্র যদি এই ঘাটতির কিছুটা রাজ্যগুলোকে সহায়তা করে তবে কিন্তু রাজ্যের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে, না হলে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এটা একটু চাপের হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জিএসটি কমার ফলে অবশ্যই আমরা আশা করব চাহিদা বাড়বে, কিন্তু এখানে একটা মেকানিজম আছে, অর্থাৎ এই ট্যাক্সটা কিন্তু বসানো হয় উৎপাদকদের উপরে এবং উৎপাদকরা এটাকে ভাগ করে দেয়, মানে সেলস এবং মানে বিক্রয় এবং ক্রেতা এই দুটোর মধ্যে ভাগ হয়। এটার একটা অর্থনৈতিক তত্ত্ব আছে। কাজেই এটা যে একেবারে সরাসরি জিএসটি কমলো ততটাই চাহিদা বৃদ্ধি হলো অতটা সহজ ব্যাপার নয়, এর মধ্যে একটা মেকানিজম। কাজেই তা সত্ত্বেও আমরা আশা করব যে জিএসটি যদি কমে, এবং অনেকগুলো ক্ষেত্রে যেটা খুব প্রয়োজন ছিল, কিছু কিছু ওষুধ, প্রাণদায়ী ওষুধ এবং তারপরেও বিমা যে সেক্টর, এগুলো থেকে কিন্তু জিএসটিটা কমানোটা মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য দরকার ছিল। বিশেষ করে বিমাটা এত একটা প্রয়োজনীয় জিনিস, যেখানে উন্নত দেশে বিমা হচ্ছে কম্পালসারি,
যেখানে আমাদের তো উন্নয়ন বা উন্নয়নশীল দেশ, সেখানে আমরা এখনো সমস্ত মানুষকে বীমার আওতায় আনতে পারিনি, সব মধ্যবিত্তকেও আনতে পারি। কাজে এগুলো নিশ্চয়ই প্রয়োজন ছিল। কাজে এই জিএসটি কমানোটা নিশ্চয়ই ভারতবর্ষের জন্য খুব প্রয়োজনীয় পদক্ষেপ, কারণ চাহিদা না বাড়লে একটা অর্থনীতি এগোতে পারে। তাহলে এতে তরজা হোক আমরা তো কেউ চাই না মহানন্দাদি, তাই তো? তার সঙ্গেও কিন্তু রাজ্যের যে ঘাটতিটা, সেটা কিন্তু একটা পূরণের ব্যাপারও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। একদম খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা। তো ঠিক এই জায়গা থেকেই মণিকাঞ্চনদা, আমি ঠিক এই জায়গা থেকেই ধরবো, কারণ এই যে টাকা কাটছে আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের। বাংলা না থাকলে আজ দেশ স্বাধীন হতো না। আজকে যে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, এবং ঠিক এই জায়গায় জিএসটির যে কৃতিত্ব, সেটা তিনি বলছেন একেবারে রাজ্যে, কেন্দ্র তার তো কোনো কৃতিত্বই নেই। তো কিভাবে দেখছেন আজকের এই বার্তাকে? না, আমি একটু জানার জন্যই প্রশ্নটা করছি। আজকে তো মহালয়া আমরা জানি, সেই ছোটোবেলা থেকে শুনে আসছি, বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তো কেউ কি বলেছেন রাজ্যে যে উনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে কোনো উপদেশ দিয়েছিলেন যে এইভাবে মহালয়টা করার? এরকম কোনো খবর কি আছে? আচ্ছা, নেই। হয়তো কদিন পর বলবেন যে ওনার কথা শুনেই মহালয়ের সূচনা হয়েছে। তো আমরা খুব ভাগ্যবান, এখানে যারা বসে আছি সবার মুখ্যমন্ত্রী। দলগতভাবে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, কিন্তু তিনি একজন মুখ্যমন্ত্রী যে ট্রেড মিলে হাঁটতে হাঁটতে বাজেট বলে দেয়, গান গাইতে পারে, লিখতে পারে, আঁকতে পারে, কবিতা বলতে পারে, এরকম মানে চারদিক দিয়ে এত ভালো জিনিস সব কিছু তিনি জানেন। সুতরাং তিনি যেটা বলবেন সেটাই সত্যি ধরে নিতে হবে। কিন্তু আমার প্রশ্ন এটাই, যারা বলতো যে জিএসটি গরিবদের জন্য করতে হবে, তাহলে এখন কেন হাই উঠাস পড়ছে? দেখুন, সব থেকে বড় জিনিস যে জিএসটি করার পরে সব থেকে যে উপকৃত যারা হয়েছে যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা। কারণ পশ্চিমবঙ্গের 3টে ইনকাম আছে, নিজস্ব কোনো ইনকাম। বা আপনি দেখুন 21 বছর, আজকে প্রায় 11 থেকে 25 হয়ে গেল, 14 বছরে একটা বড় উৎপাদন শিল্প ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে একটা? বলুন তো। আমরা সেক্টর 5 নিয়েও অনেক কথা শুনি। সেক্টর 5-এ কোথায়? ম্যাক্সিমাম কল সেন্টার, সব বড় হচ্ছে, গোডাউন হচ্ছে, সব সেলসম্যানের কাজ করছে। উৎপাদন যদি কারখানা না হয়, ম্যানুফ্যাকচারিং ইউনিট না হয়, তাহলে কিন্তু উন্নতি হবে না। বরং বলা উচিত জিএসটি আছে বলে আজকে মানুষের এই ওয়েস্ট বেঙ্গল করে কিন্তু মানে রাজ্য তো বারবার বলে কেন্দ্র বঞ্চনা করছে, এরই মধ্যে জিএসটির ফায়দা তো নয় সাধারণ মানুষ নেবেন, কিন্তু যে রাজ্যের ক্ষতি যেটা বলছেন মুখ্যমন্ত্রী, 20,000 কোটি টাকার ক্ষতি হবে। না, আমি বলছি তো ভরপাই করবে না। আমার কাছে যা আছে, যে আজকে একটু আগেই রিপোর্ট দেখছিলাম যে চেম্বার অফ কমার্সের মাননীয় উমা শঙ্করজি বলেছেন যে আমাদের পশ্চিমবাংলায় 5,000 কোটি টাকা রেভিনিউ লস হবে, কিন্তু যেহেতু আজকে জিএসটি হলে তার এফেক্টটা তো কালকেই আমরা পেতে পারবো না। যে আলটিমেট যারা কনজিউমার আছেন, এটা পেতে 6 মাস লাগবে। তো 6 মাসের আমার কাছে টাইম আছে, কিভাবে ওটাকে মেকআপ করা যায়, কীভাবে রেভিনিউ লসটাকে করা যায়, সেটা করতে হবে। কিন্তু অন্যান্য রাজ্য, কোনো রাজ্য এই কথাটাই বলেছে যে লস হবে? বিরোধী দল তো আছে, অবিজেপি রাজ্য তো আরও আছে, তারা কি এই কথাটা বলেছে? একমাত্র মমতা ব্যানার্জি, যিনি বললাম না হাঁটতে হাঁটতে যিনি বাজেট বলে দেন, তার পক্ষে সব কিছু সম্ভব। তিনি অনেক কিছু বলতে পারেন না, আর সেটা আমাদের শুনতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, তিনি মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন করে দিচ্ছেন, তো সব কিছু করতে পারেন। তো সুতরাং এতে কোনো লস নেই। কিন্তু আমার প্রশ্ন এটাই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, হয়তো আমরা কম সিট পেয়েছি, 240টা সিট পেয়েছি, তার ফলে যারা করেছিল, যারা এক সময় 450 সিট পেত, তারা এমন ভান করেছিল যেন তারাই জিতেছে, নরেন্দ্র মোদী হেরে গেছে, বিজেপি হেরে গেছেন। তাদের দেখা উচিত যে কম সিট নিয়েও কারো ব্ল্যাকমেলের কাছে মাথা নত না করেও কীভাবে দেশের উন্নতি করা যায়। দেখুন, আমি 2-3টে কথা মহানন্দাদির কথাতেই আমি আসছি। যেটা বলা হলো জিএস বিমাটা সবার জন্য দরকার। আমরা একটা টার্গেট নিয়েছি যে 2047 সালের মধ্যে এই উন্নতশীল দেশ নয়, ডেভেলপিং কান্ট্রি নয়, ডেভেলপড কান্ট্রি। তো সুতরাং তোমরা এসব মাথায় ঢুকবে না, প্লিজ 2047। হ্যাঁ, এবার শোনো, তোমাদের মাথায় ঢুকবে না। তোমরা ইলেকশন ইটবালি সুরকির বাইরে তো ভাবতে পারো না। প্লিজ, না আমার মাথায় চুল নেই, প্লিজ অন্যদিকে ডাইভার্ট করো না। দেখো ব্যাপারটা বিষয় হচ্ছে, আমরা যখন একটা বাড়ি করি, তখন আমরা কি ভাবি যে 5 বছর, 10 বছর বা 20 বছর পর বাড়িটা নষ্ট হয়ে যাবে? ইন্টেরিয়ার করি, ওটা হয়তো শর্ট টার্মে ভাবি। অর্থাৎ আমরা যখন একটা বাড়ি তৈরি করি, তখন আমরা যেমন শর্ট টার্মেও ভাবি, লং টার্মেও ভাবি। তো একটা দেশও তো কয়েক কোটি বাড়ির সমষ্টি।
আমার 5 বছর 10 বছরেও যেমন সিদ্ধান্ত নিতে হবে যে এই এই স্টেপগুলো নিলে, আমার 50 বছর পর 100 বছর পরে কে স্টেপ নিবে সেটাও ভাবতে হবে একটা দেশের উন্নতির জন্য। সিদ্ধান্ত আমি নিয়েছেন, তার আমি একটা কৃতিত্ব লাস্ট নিচ্ছে। আমি 2-3টে লাইন বলে আমার কথা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো উন্নতশীল দেশের মধ্যে দেশে সবার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এটা দরকার। হ্যাঁ, আমি মানছি কিছু ক্ষেত্রে কারাপশন হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আজকে তো সাধারণ মানুষ ব্যাংক করেছে। যারা টিভির পর্দায় এসে চিৎকার করতে, আরে দেশের মানুষ খেতে পাচ্ছে না, ডিজিটাল করে দিচ্ছে, সব পেমেন্ট ডিজিটাল করবে। আরে দেখো, সব থেকে বেশি আজকে তো গ্রামগঞ্জে চাষি যারা সবজি বিক্রি করে তাদের কাছেও ডিজিটাল কিউআর কোড রয়েছে। তারপরে সিম্পল জিনিস, যে কাজটা কাউন্সিলরদের করা উচিত ছিল, যে সবার বাড়িতে শৌচালয় হবে, সেটাও তো ভারতীয় জনতা পার্টি স্টেপ নিয়েছে। তো সুতরাং সবার ব্যাংক অ্যাকাউন্ট হবে, সবার শৌচালয় হবে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড করে। এই পশ্চিমবাংলায় যারা এসআইআর নিয়ে বিরোধিতা করছে, এই পশ্চিমবাংলা থেকে 6 কোটি ফলস রেশন কার্ড উদ্ধার হয়েছে, তখন থেকেও বিরোধিতা করেনি কেন 6 কোটি ফলস রেশন কার্ড হবে? অর্থাৎ আমি লাস্ট লাইন বলছি, আমরা যে লক্ষ্যে এগোচ্ছি সেই লক্ষ্যে এগোতে থাকবো। বিরোধীরা চিৎকার করুক, আর মমতা ব্যানার্জি গুণবতী মহিলা, তিনি ট্রেড মিলে বাজেট তৈরি করতে পারেন, তিনি সবকিছু পারেন, অস্বীকার করার জায়গা নেই। প্রথমেই বলি, মণিকাঞ্চন দা বললেন যে কারুর কাছে মাথা কি করে নরেন্দ্র মোদী থেকে সারেন্ডার মোদী হয়ে গেল ট্রাম্পের কাছে, সেটাই ভাবার বিষয়। যেখানে ভিসা ছিল কিছু হাজার টাকা, সেটা হয়ে গেল 90 লক্ষ টাকা H1B ভিসা। আমেরিকার H1B ভিসা 90 লক্ষ টাকা হয়ে গেল। এই যে নরেন্দ্র মোদী থেকে সারেন্ডার মোদীর যে জার্নিটা, সেটাই ভাবায় যে এটা মাথা নত কি না। দ্বিতীয় কথা, মণিকাঞ্চন দা শেষের পয়েন্ট থেকে আমি আসছি, বলে যে সব ঘরে বাথরুম। পশ্চিমবঙ্গে পানীয় জল, বাথরুম এর অভাব অন্যান্য রাজ্যের তুলনায় কম, নগণ্য, হাতে গোনার মতো নয়। এবং এটা বাংলা সবসময় এগিয়ে, বাংলা সবসময় শিক্ষার হার অনেক বেশি, বাঙালি মানুষ সবসময় সচেতন জাতি বাঙালি। তাই জন্য এই বাথরুম টাথরুম এগুলোই যেখানে ওই কি যেন বলে, ওই গো বলয়ের ব্যাপার স্যাপারগুলো উনি যদি পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেন তাহলে খুব মুশকিল। জিএসটির পুরো কৃতিত্ব রাজ্যের। আমি আপনাকে বলছি, আমি ওনার লাস্ট দুটো পয়েন্ট বলে এবারে আমি আসছি। মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে জিএসটির পুরো কৃতিত্ব। উনি কি বলেছেন, এই যে বিমায় জিএসটিটা তুলে নেওয়া হয়েছে, এটার কৃতিত্ব মুখ্যমন্ত্রী নিজেরও উনি একবার বলেননি। কোট আনকোট বলেন যে এই রাজ্যের সরকার প্রথম, ভারতবর্ষের প্রথম একমাত্র সরকার যারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিল যে মেডিক্লেম বা বিমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হোক। কারণ এটা এমন একটা এসেনশিয়াল, এটা নেসেসিটি, এটা লাক্সারি না। সেই কথাটা মণিকাঞ্চন দাও অস্বীকার করতে পারবেন না। এবং মহানন্দা দেবী যেভাবে খুব পরিষ্কার করে বলল যে মানুষের কাছে ক্রয় ক্ষমতা কমে গেছে। একদিকে মানুষের, দেখুন আমি ইকোনমিক্সের স্টুডেন্ট না, কিন্তু একটা কথা খুব পরিষ্কার, আমি আমার ছোট সংসার চালাই, তাতে যেটুকুনি বুঝতে পারি, আমার যদি আয় কমে যায় তাহলে আমার ক্রয় ক্ষমতা কমে যাবে। এর জন্য আমার কোনো ইকোনমিক্স হওয়ার দরকার নেই। তো ফলে মানুষের কি যেভাবে ক্রয় ক্ষমতা কমে গেছে 2014-এর পরে যে সরকার এসছে, তাদের আশীর্বাদে আমাদের যে প্রাপ্তি ঘটেছে, তার মধ্যে এটাও একটা প্রাপ্তি যে মানুষের কাছে টাকা, মানুষের কাছে পুঁজি কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। ফলে এই জিএসটি যে ইনফ্রাস্ট্রাকচার করতে হয়েছে, সেটা প্রথমবার না, এই প্রথমবার ইনফ্রাস্ট্রাকচার করতে হয়নি। সেটাই প্রমাণ করছে যে যারা অর্থমন্ত্রী যে বসে আছেন এবং যিনি প্রধানমন্ত্রী বসে আছেন, তার ব্যর্থতার কত, যে প্রথমে উনি যেটাকে ইস্যু করেন সেটাকে আবার তাকে রিস্ট্রাকচার করতে হয়। তৃতীয় কথা, উনি অনেক কিছু, দেখুন যাদের কাছে রাজনীতির কথা বলা বা রাজনৈতিক টপিকে কথা বলার খুব বেশি কিছু থাকে না, তারা ব্যক্তি আক্রমণ করবেই। কিন্তু উনি কি বলতে পারেন কি বলে ওটাকে, ডেচকি উল্টে, গোবর গ্যাসের ওপরে ডেচকি উল্টে কি করে চা বানানো যায়? ওনার তো আমার থেকে অনেক বেশি বয়স, আমার মাথায় নয় অনেক কিছু ঢুকবে না, ওনার মাথায় তো ঢোকে। উনি আমাকে একটু বলুক, গোবর গ্যাসের ওপরে ডেচকি উল্টে প্রধানমন্ত্রী যেভাবে বলেছিলেন যে ওখান থেকে নল বের করে লাগিয়ে দিলে যে গ্যাস হবে, সেইটা দিয়ে চা রান্না করা হবে। এআই বলতে আই মানে মা আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এক জিনিস, এটা কি জানেন? আচ্ছা, উনি তো বিজেপির মুখপাত্র, উনি কি জানেন পশ্চিমবঙ্গে এসে পদ্মে ছাপ বলতে গিয়ে যেটা এখানে ছাপ বলেছিল, সেইখানে ছাপ দিতে গিয়ে কি 18 থেকে 12 নেমে এসছে ওনারা? এইসব কথার তো ওনাদের উত্তর দিতেই হবে। তবে আমি বলি, ব্যঙ্গ বিদ্রুপ সরিয়ে রেখে পশ্চিমবঙ্গ, মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমরো, তা আবার মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন যে যেখানে পশ্চিমবঙ্গ প্রথম বলেছিল যে না, যে বিমা
মানুষের অধিকার, মানুষের প্রাপ্য। যে কোনো উন্নত দেশে এই বীমা সরকারের মাধ্যম থেকেই করে দেওয়া হয় এবং সেটাই উচিত। সেটা এত 28% জিএসটি রাখা যাবে না, এবং সেই মর্মে আমরা চিঠিও দিয়েছিলাম কেন্দ্রীয় সরকারকে। সেই কেন্দ্রীয় সরকার এক সেকেন্ড রাজ্য নিতে পারে আর না, আমি আপনি যেটা বলছেন নেওয়া কি, দেখুন আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, এবং মমতা ব্যানার্জি কোথাও কোট আনকোট বলেনি যে আমার কৃতিত্ব, উনি বলেছেন রাজ্যের কৃতিত্ব। আপনি দেখুন চালিয়ে, যদি আমি ভুল বলি, রাজ্যের কৃতিত্ব, রাজ্যের চিঠিটা তো দিয়েছিলেন, উনিই দিয়েছিলেন। হ্যাঁ, সেটাই বলছি। তো উনি যদি, ওনার যে দূরদৃষ্টিতা, উনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, একাধিকবারের কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন নানা পদে, ইউথ অ্যান্ড ওয়েলফেয়ার সামলেছেন, কোল সামলেছেন, রেল সামলেছেন। এনিওয়েজ, তো তার যে রাজনৈতিক দূরদৃষ্টি, তার যে 84 সাল থেকে আজকে 2025 সাল মানুষের সাথে জনসংযোগ, ভিখারি পাসওয়ানের অত্যাচার থেকে শুরু করে নন্দীগ্রাম, সিঙ্গুর, ছোট আঙ্গারিয়া, কেশপুর, নেতাই, চমকাইতলা, এই যে ওনার যে জনগণের সাথে যোগাযোগ, সেই যোগাযোগের ফলেই তার সে বোঝে যে মানুষের কোনটা ন্যায্য দরকার, মানুষের কোনটা দাবি, সেই দাবিটাই উনি তুলে ধরেছেন। সেই দাবিকে তুলে ধরে সেই দাবিকে তুলে ধরেছেন বলেই আজকে কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য হয়েছে, হ্যাঁ বেঙ্গল যেটা বলেছে সেটাই ন্যায্য এবং করতে হবে, তাই ওনারা করতে বাধ্য হয়েছে। মনিদার থেকে উত্তর নেব ডেফিনেটলি, আমি ডেফিনেটলি আসবো এই জায়গায়, শক্তিদার কাছেও যেতে হবে আমাকে, তার আগে একটা দ্রুত আমাকে সময় নষ্ট করবো না, আলোচনায় সরাসরি পৌঁছাবার চেষ্টা করবো, কারণ শক্তিদা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, শক্তি মৈত্র কংগ্রেস মুখপাত্র, শক্তিদার কাছেও ঠিক একইভাবে প্রশ্নটা হচ্ছে, তা হচ্ছে কাল থেকে সুবিধা আপনিও নেবেন, আমিও নেবো, প্রত্যেকেই নেবে। এখন বিতর্ক চলছে যে জায়গায় রাজ্য তার কৃতিত্বের দাবি করছে এই জায়গায়, কিন্তু এটাও বলছে এই কৃতিত্ব কেন্দ্রের নয়, খালি ভাষণ দেওয়াই কাজ। তো আপনি কিভাবে দেখছেন শক্তিদা? ব্যাপারটা হচ্ছে জিএসটি ব্যাপারটা ভারতবর্ষের মানুষ কতটা বুঝেন, একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। এখন জিএসটিতে সাধারণ মানুষ যদি উপকৃত হয়, সে যার গভর্নমেন্টেই হোক, তাকে ভেটো দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। কিন্তু আমি জানতে চাই যে আজকে ভারতবর্ষের কত শতাংশ মানুষ এই জিএসটির আওতায় পড়বে, এবং ক্রেতা বিক্রেতা কজন এমনি বিক্রি করার সময় তারা জিএসটি কোনো ক্যাশ মেমো দেবে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে 2047 সালের দিকে তাকিয়ে আমরা উন্নতশীল দেশ হব, আর মানে কথা বলার সময় বলে দিল 450 যারা পেয়েছিল, আরে যদি কেউ বলে ইসবার 400 পার, তাহলে 240 যদি থমকে দাঁড়ায় কোনো একটা জায়গায়, সেখানে রাজনীতিতে আমরা নিশ্চয়ই তাকে বলবো। একটা কথা আমার যেটা জানার দরকার, যে ইন্স্যুরেন্স থেকে ট্যাক্স কমানো হচ্ছে, জিএসটি কমানো হয়েছে, মেডিক্লেম থেকে কমানো হয়েছে। আপনি বলুন তো ভারতবর্ষের কত % মানুষ মেডিক্লেমের আওতায় পড়ে? ভারতবর্ষে যে ওষুধগুলো আছে, আপনারা দেখেছেন যে ভারতবর্ষে প্রায় 175টা ওষুধ ব্যান করে দেওয়া হয়েছে, জীবনদায়ী ওষুধ, তার মধ্যেও নানা রকম নকল ঢুকছে। আজকে আমার দেশকে, আজকে প্রাইম মিনিস্টার বললেন 22 সেপ্টেম্বর সবার মুখে আমি হাসি ফোটাবো। এই কথাগুলো বলা, শুধু বক্তৃতা করা ছাড়া, উনি তো অনেকবার অনেক কথা বলেছেন। উনি কখনো ট্রাম্পের কাছে বন্ধুত্ব করেন, কখনো ট্রাম্পের কাছ থেকে একদম উল্টো পিঠে থাপ্পড় খান। আজকে যেটা বললো 90 লক্ষ টাকা, আমার ছেলে আমেরিকায় থাকে, আজকে হোয়াইট হাউস সেটা ক্যান্সেল করে দিয়েছে, ট্রাম্পের কথা মানেনি। এবং এটা জেনে রাখা দরকার যে ইকোনমিক্সে পড়তে হয়, আমি ইকোনমিক্সের ছাত্র, আজকে ক্রয় ক্ষমতা কমতে থাকলে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখনই বাজারে বাড়বে, ইলেকট্রিসিটি অফ ডিমান্ড আর ইলেকট্রিসিটি অফ রিটার্ন, দুটো জিনিস আপনাকে ভাবতে হবে। আজকে চাল ডাল এগুলো যতই দাম বাড়ুক, চাহিদাটা কিন্তু একই স্ট্যাগনেন্ট জায়গায় থাকবে। আবার যদি শৌখিনজাত দ্রব্য, গাড়ি, টিভি, ক্যামেরা, এগুলোর দাম যদি কমে, দেখবেন চাহিদাটা বেড়ে যাবে। আমার কথা হচ্ছে জিএসটির আওতায় পড়া মানুষ, ভারতবর্ষের মানুষ প্রায় 150 কোটির ঊর্ধ্বে মানুষ। সেই জায়গায় গ্রামে গঞ্জে, সেই জায়গায় বললো না যে আজকে চাষিদের কাছেও কিউআর কোড থাকে, তারা টাকা তোলে, ব্যাপারটা সেই জায়গায় নয়। ব্যাপারটা হচ্ছে মানুষ যারা বাজার করে দৈনন্দিন, যাদের আয়, একটা ইন্ডাস্ট্রি নেই কোনো জায়গায়, কোনো রকমভাবে আমার রাজ্যে
সেই জায়গায় পৌঁছতে তাহলে পারছে সত্যিটা না। রিফর্মের সুবিধে কত পার্সেন্ট লোক পাবেন আপনি কি মনে করেন? আমার ধারণা এই যে জিএসটির সুবিধা সেটা উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত গিয়ে থেমে দাঁড়াবে। পার্সেন্টেজটা কিরকম মনে হয় গোটা পপুলেশনের মধ্যে? মানে আমার ধারণা নট মোর দ্যান 30%। নট মোর দেন 30%। নট মোর দ্যান 30%। শতকরা 30 জন মানুষ হয়তো উপকৃত হবে। যেমন আমার আজকে আমি যতদিন চাকরি করতাম ব্যাংকে ততদিন আমার মেডিক্লেম ছিল। এখন মেডিক্লেমের ইন্স্যুরেন্স কত জানেন? বয়সের সাথে মানে বাড়ে তো। কিভাবে বেড়েছে, এবং সবকটা প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে যে ছিল এলআইসির ওপর এখন কি ইন্স্যুরেন্স হচ্ছে? এখন বিভিন্ন রকম বীমা তৈরি হয়ে গেছে, তার ফলাও করে বাজারে তার অ্যাডভার্টাইজমেন্ট চলছে। বুঝলাম, ঠিক আছে। জিএসটিটা যদি মানুষ হ্যাঁ, মহানন্দাদি আসছি আমি। তাতে তো কাউকে কিছু বলার নেই। বেশ বেশ, আপনি শক্তিদার কথা ধরে মহানন্দাদি কিছু বলতে চাইছেন, বলুন মহানন্দাদি। হ্যাঁ, উনি যেটা বললেন ইন্স্যুরেন্স হ্যাঁ। ডেটা বলছে ভারতবর্ষের 70% মানুষ কিন্তু ইন্স্যুরেন্স কাভারের আন্ডারে রয়েছে, এটা তথ্য। আর 30% একেবারেই ইন্স্যুরেন্সের সঙ্গে কোনো যোগ নেই। আর জিএসটির ব্যাপারে বলছি, এটাও ডেটাই বলছি, এটা অক্সফ্যামের ডেটা। সেটা হচ্ছে যে বটম 50%, মানে একেবারে নিচের 50% পপুলেশন, তারা 9.6% জিএসটি আওতায়, এবং 28% জিএসটি রেভিনিউ কন্ট্রিবিউট করে 64% পপুলেশন। তার মানে 64% পপুলেশন ভারতবর্ষের 28% জিএসটি কিন্তু কন্ট্রিবিউট করে। আর একেবারে নিচের যে বটম 50% তারা কন্ট্রিবিউট করে 9.6%। কাজে একেবারে যে জিএসটির আওতায় মানুষ নেই তা তো নয়। এবং ইনডিরেক্ট ট্যাক্স মানেই হচ্ছে যে আপনি যে দামে কিনছেন আম্বানিরাও সেই দামেই জিনিস কিনছে, যদিও তারা অতি ধনী, তারা হয়তো কিছু প্রশ্ন করতে চাইছেন মহানন্দাদি যদি বলেন। না, আমি 1 মিনিট। ম্যাডাম, আম্বানি আর শক্তিমৈত্রকে যদি এক ক্যাটাগরিতে নিয়ে আসেন, আদানি আর অন্য মানুষ যদি এক ক্যাটাগরিতে আনেন, তাহলে তো আর বলার কিছু নেই। আমি একটা অন্য কথা জিজ্ঞেস করি। মহানন্দাদি, আপনি খুব যথার্থভাবেই একটা তথ্য তুলে ধরলেন। আপনি যদি এই তথ্যের সাথে আরেকটি তথ্য আমাকে দিতে পারেন, সুবিধা হয়, যে ভারতবর্ষের কত শতাংশ লোক ট্যাক্স দেয়, ট্যাক্সেশনে মানে ট্যাক্স জমা দেয়, সেটা আপনি একটু বললে আমি সুবিধা হবে, ব্যাপারটা আরো পরিষ্কার হবে। সেটা তো দুটো দিক আছে। ট্যাক্স তো একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, সেটা ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কিন্তু ইনডাইরেক্ট ইনকাম ট্যাক্সেরই কথা বলছি। তুমি ইনডাইরেক্ট ট্যাক্সের কথা, এক সেকেন্ড শুনুন, ওটাই তুমি ক্লিয়ার হয়ে কোনটার যাবে। কথা? ইনকাম ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? আমি বুঝতে পারছি। ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স, কোনটার কথা বলছেন? বড় যেটা তথ্য আছে আপনি দিন না, আপনি দুটোই বলুন। জিএসটি মানে আমরা তো ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে কথা বলছি। আমি আগেই বলেছি ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় সমস্ত মানুষ পড়ে যারা জিনিসপত্র কেনে। ইনডাইরেক্ট ট্যাক্স তো আমরা দিচ্ছি, আমরা শুনেনি। হ্যাঁ, এক মিনিট, সেটা হচ্ছে। আর আরেকজন কংগ্রেসের মাননীয় মুখপাত্র উনি বললেন যে আম্বানি আর সাধারণ মানুষকে এক করা। আমি কিন্তু তা বলি। আমি বলছি থিওরিটিক্যালি একজন ধনী মানুষ যা ট্যাক্স দেবে একটা জিনিস কিনতে, আপনি আমিও কিন্তু সেই ট্যাক্স দেব, এটা থিওরিটিক্যাল। এখন আম্বানিরা বিদেশি জিনিস ব্যবহার করে কি করে না সেটা অন্য ইস্যু, কিন্তু থিওরিটিক্যালি ধনী দরিদ্র সবার কাছে কিন্তু এই জিএসটি এক, এটা হবে। আর ইনকাম ট্যাক্স যদি বলা হয়, তাহলে ইনকাম ট্যাক্সের তো স্ল্যাব আছে, সেই অনুযায়ী যারা যেটা ইনকাম করে স্ল্যাবের মধ্যেই তো স্ল্যাব হতো, সে পার্সেন্টেজের মধ্যে। চলো ঠিক আছে, 140 কোটি লোক। বেশ মনিদা অনেক কিছু বলতে চাইছেন, আমি ফিরছি, দ্রুত ফিরবো। ফিরেলাম বিরতির পর। দেখুন, আলোচনায় ডেফিনেটলি প্রেক্ষাপট থেকে অন্য প্রেক্ষাপটে যাবো, তবে তার আগেই জিএসটি নিয়ে যে বিশ্লেষণের জায়গাটা আসছে, মহানন্দাদি অনেক জায়গাগুলো বললেন, মনিদা কিছু বলতে চাইছিলেন, আমি মনিদার কাছে আসবো। মহানন্দাদি, আচ্ছা বলবেন আপনি, বলেন মহানন্দাদি, বলুন। যেটা আমি বলতে চাইছি, যে প্রশ্নগুলো আমাকে করলেন তার বেসিসেই বলছি যে রিসেন্ট ডেটাতে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে 100 কোটি মানুষ জিএসটি দেয়, একেবারে ডেটা থেকে বলছে। এবং এই জিএসটি সব থেকে বেশি দেয় মহারাষ্ট্র, কর্ণাটক, তারপর গুজরাট। অর্থাৎ যত ডেভেলপ হবে তত কিন্তু জিএসটি কন্ট্রিবিউশন তোমার ভারতবর্ষের ইনকামে সেটা বেশি হবে। আর সে অন্যদিকে যদি তুমি ডাইরেক্ট ট্যাক্স দেখো, আয়কর দেয় 2%, ভারতবর্ষের জনগণের 2% আয়কর দেয়। অর্থাৎ ভারতবর্ষের নির্ভরশীলতা কিন্তু এই পরোক্ষ কর, যার জন্য ভারতের ট্যাক্স স্ট্রাকচারকে রিগ্রেসিভ বলা হয়। তাহলে মহানন্দাদি, একটা জায়গায় দেখা যাচ্ছে যে এতটা শতাংশ লোকে জিএসটি দিচ্ছে, আর ইনকাম ট্যাক্সের বেলায় যে সংখ্যাটা চলে আসছে 2%, এই যে ইরেশনালিটি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একেবারে, কারণ ট্যাক্স স্ট্রাকচারটা দুরকম শক্তিদা,
রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার তখনই হয় যখন করের ভারটা সমস্ত মানুষের উপরে এবং দরিদ্রের উপরে বেশি করে পড়ে। এখন জিএসটি বেশি হলে তখন তো সেটা দরিদ্র মানুষের উপর বেশি করে পড়ে। সেক্ষেত্রে ভারতবর্ষের জনসংখ্যা অনুযায়ী 60 থেকে 70 কোটি মানুষ দেয় না। আপনার ডাটাতেই। আচ্ছা শক্তিদা, আমি বলছি যে নতুন জেনারেশনের কাছে তো এটা একখানা বড় জায়গা, মানে সে সুযোগ সুবিধা পাবে বা আগামী প্রজন্ম পেতে চলেছে। জেনারেশন এমপ্লয়মেন্ট হলে তাহলে তো পাবে। মানে আপনি যেহেতু তর্ক বিতর্ক ডেফিনেটলি থাকবে। আচ্ছা মনুজা কিছু বলতে চাইছেন? দেখুন, বিষয় হচ্ছে আমি কারোর সময় ডিস্টার্ব করিনি, সবাই সবার মতো বলেছে। আজকে কংগ্রেস কিছুদিন আগে বলেছিল যে এসবিআই নাকি বিক্রি করে দিচ্ছে। দেখো, আজকে স্বাধীনতার পরে এসবিআই প্রথম প্রফিট দেখিয়েছে। এলআইসি বিক্রি করে দিচ্ছে, এখনও তো এলআইসির জায়গায় আছে। সুতরাং বিরোধিতা করার জন্য বিরোধিতা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে লাভ হচ্ছে। আপনি প্রধানমন্ত্রী জনঔষধি পরিযোজনা, ভারতীয় জনঔষধি পরিযোজনা এখন সারা ভারতবর্ষে 6000 কাউন্টার আছে। ডেটা বলছে শুধুমাত্র গত বছর মানে 23-24-এ এই জনৌষধির মাধ্যমে 36,000 কোটি টাকা সেভ হয়েছে। কিভাবে? যে ওষুধটা সে 50 টাকায় কিনতো সেই ওষুধটা সে 8 টাকা 9 টাকায় কিনছে। 1 নম্বর প্লাস। এবার এর দেখা দেখি এই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধির দেখা দেখি আরও, আমি নাম বলছি না, আরও কয়েকটা প্রাইভেট অর্গানাইজেশন যারা এই জেনেরিক বিজনেসে এসেছে এবং এরা ম্যাক্সিমাম ওষুধটা বিক্রি করছে ক্রনিক ডিজিজ, মানে ধরুন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এই ওষুধগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সেগমেন্টটা এসেছে। ফলে এতে তো ডিরেক্টলি জনসাধারণের লাভ হচ্ছে। দেখো, দুটোভাবে তুমি জনসাধারণকে লাভ দিতে পারো। এক হচ্ছে পকেট থেকে কিছু টাকা দেওয়া, যেটা দিয়ে তুমি অনেক বড় অ্যাডভার্টাইজমেন্ট করতে পারো যে আমি প্রত্যেক লোককে 1000 দিচ্ছি, 2000 দিচ্ছি, 5000 দিচ্ছি, এটা। অথবা এমন কিছু করো যেটা ইনডিরেক্টলি টাকা আসবে। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে আমরা এই পশ্চিমবাংলায় বসে আছি, আর যেখানে বসে আছি তার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে 3 কিলোমিটার দূরে। আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা এইমসের জন্য ভালো হয়ে যাওয়ার ফলে এর পাশাপাশি যে জমিগুলোর দাম আজ থেকে 2 বছর আগেও পার কাটা 3-4 লাখ টাকা ছিল, রাতারাতি সেটা 25 লাখ 30 লাখ টাকা হয়েছে। এবং মানুষ যেখানে ওখানে এমপ্লয়মেন্ট পেত না, সেখানে আজকে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন হোটেল তৈরি হচ্ছে, শোরুম তৈরি হচ্ছে, মানুষের হাতে টাকা আসছে। দুভাবে তৈরি করা যায়। তো সুতরাং সবসময় যে ডিরেক্ট টাকা দিলেই হবে তা কিছু নয়। কিন্তু আজকে আমরা এখানে যারা বসে আছি, আজকে প্রথমে শুরু করলো যে মোদি এটা বলছে। আরে মোদিজি তো কোনোদিন 1 বছরের মধ্যে বলেননি যে 99% কাজ করে দিয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মোদিজি বলেননি গোবর গ্যাস থেকে চা রান্না করার কথা? দাঁড়াও ভাই, দাঁড়াও। তোমার আপনি আমার কথা বলছেন প্লিজ। তুমি আমার সময় বলেছিলে, আমি কিন্তু কারোর সময় ডিস্টার্ব করিনি, কারোর সময় ডিস্টার্ব করে বলছেন বলেই বললাম। আমাকে কোট করেই বলেছো, তা বলে কি আমি মাঝখানে দিয়েছি আচরণের কাজ করেছি? আমি ওসব বিশ্বাস করি না। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যারা এখানে বসে চিৎকার করছে, তারা কি 50 বছরের বেশি তো তারা ক্ষমতায় ছিল? তারা কি সবার জন্য মেডিক্লেম করে দিয়েছিল? সবার জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছিল? সবার জন্য ইনক্লুড করে দিয়েছিল? দেশে সব থেকে বেশি যারা কোটি কোটি মানুষের হত্যার জন্য দায়ী, তারা আজকে চিৎকার করছে। আশ্চর্য ঘটনা। হ্যাঁ সত্যিটা, আশ্চর্য ঘটনা, কোনোদিন হয়নি। শেষ আমি বলি একটা কথা, চিৎকার আর যে বলছেন তিনি অত্যন্ত মৃদু ভাষায় বোধহয় বলছেন, তিনি চিৎকার করছেন না। না, একটা কথা হচ্ছে যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাহলে একটার পর একটা যদি দাঙ্গাগুলো হয়, তাহলে আজকে অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তে জেলে থাকে। আরে দাঙ্গা তো সবথেকে বেশি আপনার সময় হয়েছে। আবার কথা আমি বলিনি, আমি একটাও কথা বলিনি। আমি বলিনি না, একটাও কথা বলিনি, একটাও কথা বলিনি। এসব বললে হবে না। দাঙ্গা বেশি আপনি করেছেন, এইসব দাঙ্গা টাঙ্গা নিয়ে কথা বলবেন না। সবথেকে হিন্দু মুসলিম দাঙ্গা আপনি বলুন 14 বছর, 14 থেকে 25 শক্তিদা কত বড় দাঙ্গা হয়েছে? 2014 থেকে 2025 কটা বড় দাঙ্গা হয়েছে? কটা বড় দাঙ্গা? অনেক দাঙ্গা হয়েছে, অনেক দাঙ্গা হয়েছে। এসবিআই বিক্রি হয়ে গেল, এলআইসি বিক্রি হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল, কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি 19শে জুন মনিময় একটা ঘটনা বলি। 19শে জুন একটা সিনেমা বেরিয়েছিল, মেরা নাম জোকার, আর 19শে জুন একজনের জন্মদিন। এবার তোমরা কোরিলেট করে নাও কি বলতে চাইছি। জোকার হচ্ছেন নরেন্দ্র মোদি। হ্যাঁ সে তো জানে। আমি বলি আপনারা দুজনেই আমার থেকে বয়সে বিরতি নিতে হবে। আমি বলি একদম সংক্ষেপে। আচ্ছা, উনি যে বলছিলেন এই যে জনৌষধি হয়েছে, এই যে 6000 কাউন্টার, এইমস এর কথা বলছিলেন, এইমস, কমান্ড হসপিটাল, এখানকার ডাক্তাররা কি জনৌষধি ওষুধ দেয়? আগে উনি
সেটার উত্তর দিক। আরে ওটা একটা পার্ট দ্বিতীয় কথা, বলেছি, না না তুমি আমি ওটাকে তলিয়ে দাও, গুলিয়ে দিও, ঠিক আছে। আর একটা কথা, প্রত্যেকটা এই বলছিল জনশক্তি ভাতা, বলছিল কাউন্টার টাকা রয়েছে। দেওয়ার কথা, যে ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমরা প্রচার করা যায়। বেটি বাঁচাও বেটি পড়াওতে স্কিমে যত না টাকা দিয়েছে তার থেকে 3 গুণ টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচা হয়েছে। কে বলে? এইখানে লোক, আমি বলছি অবশ্যই। এখানে লক্ষ্মীর ভান্ডারকে ওরা বিরোধিতা করে, আর রাজস্থানে বিজেপি আমাদের টাকা নিব, এই যে বলছিল না জুনিয়র সিনিয়রদের সাথে আলাদা জড়িত। আরে আপনাদের সঙ্গে তো আপনি বললো দেখুন, জুনিয়র হিসাবে, আর এইটা টিএমসি যখনই সত্যি কথা বলবে তখনই গাত্র দেওয়া হবে। এখানে লক্ষ্মীর ভান্ডারকে বিরোধিতা করে, আর ওরা ভোটের বাজারে সব জায়গায় গিয়ে বলছে বলেন লক্ষ্মীর ভান্ডার ভালো কিনা, তাহলে বলুন লক্ষ্মীর ভান্ডার ভালো কিনা। আমাদের নকল করে আরে করেছো, দৌড় বসে আপনারা 14 এসছেন, আমরা 11 থেকে আছি। কোথায় নকল? নকল লাডলি আরে বাইনা, আপনারা আমাদের লাডলি কপি বাইনা করেছে। আগে শুরু লক্ষ্মীর হয়েছে। ভান্ডার আপনারা নকল লাডলি বাইনা করেছি। মধ্যে নির্লজ্জ, বলেছে। দেখুন মামা বিজেপি অনেক আগে বেসিক্যালি শুরু করেছে, দোকান তোমরা কাটা অনেক পরে নির্লজ্জ করেছো। বেহায়ার দল তোমরা অনেক বিজেপি। পরে করেছো। আমি ওনা আরে বেশি এসব বলছি না, বলতে না, বিজেপি এসব হচ্ছে বলতে না, বিদেশি দোকান তোমাদের কাটার দল। রূপ লোকে এরা জানে। ভোট চোর, তোমাদের রূপ এরা ভোট চুরি করে, প্লিজ তোমাদের চুরি করে, জানে, জানে। আর আমরা এদের রাতের ঘুম চুরি করি। তার আগে একটা বিরতি, যে জিএসটির নিউ রিফর্ম নিয়ে আলোচনা করলাম আমরা, অবশ্যই এখন কেন্দ্র রাজ্য সংঘাত আবহের মধ্যে আবারও একটা আবহ বা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, আলোচনায় ডেফিনেটলি এই জায়গা তাই তুলতে হলোই আমাদের। কিন্তু এরই মধ্যে আরও একটা বিষয়, তা হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা। আমি যেটা বলছিলাম একেবারে শুরুতেই, যে উৎসবের আবহ, অবশ্যই এই আবহতেও যে মহালয়ার দিনেও গুলি চলতে পারে, রক্ত ঝরতে পারে, এটা হয়তো আমরা কল্পনা করতে পারি না, কিন্তু শহরে সেটা হয়েছে। আপনারা জানেন আজকে দুটি জায়গার ঘটনা আমরা দেখতে পেয়েছি। একদিকে হচ্ছে চারু মার্কেট এলাকা, সেখানে দুষ্কৃতী দৌরাত্ম, অন্যদিকে শখের বাজার, সেখানে আবার প্রমোটারি দৌরাত্ম। এবং ঠিক দুই জায়গাতেই একদিকে চলেছে গুলি, আরেকদিকে জিমের ভেতর ঢুকে একেবারে মারধর, এবং অন্যদিকে দাঁড়িয়ে ফুড ডেলিভারি সংস্থার কর্মী, তাকে যেভাবে বেধড়কভাবে মারধর করা হয়েছে শখের বাজার, সেখানে আমরা দেখলাম। প্রশ্ন হচ্ছে এই আইন শৃঙ্খলা তা ক্রমে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগেই আপনারা যে ছবিটা দেখেছেন, মিনি ফিরোজ, যাকে এখনও সংবাদ শিরোনামে আমরা রাখছি, কারণ এই মিনি ফিরোজকে পুলিশ ধরতে পারছে না, কিন্তু মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হচ্ছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। কোথা থেকে? না একেবারে সোশ্যাল মিডিয়া থেকে। তিনি নিজেই সমাজ মাধ্যমে তার বক্তব্য রাখছেন। প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাতেই পুলিশের ভূমিকা এবং আইন শৃঙ্খলা। উৎসবের মরশুমেও তাহলে কি আমরা এই ধরনের ছবি দেখব? বড় প্রশ্ন দিয়ে আমি শুরু করছি, বর্ণর কাছে আসবো প্রথমত। বর্ণ, কি বলবেন এই গোটা ভূমিকায়, এই প্রশ্নের জায়গা কি বলবেন? দেখুন, আমি দুটি ঘটনাই দেখেছি। প্রথমে আমি বেহালার ঘটনাটা বলি। মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে, মানুষ অসংবেদনশীল হয়ে পড়ছে, একটু নম্র ভদ্র হওয়া মানুষের মধ্যে চলে গেছে। আমি দেখছিলাম যে বাইকটা একটা দূর থেকে ক্যামেরা দেখা যাচ্ছে, প্যানিক ব্রেকিং বলে একটি কথা আছে। আমি দীর্ঘদিন আমার মোটর স্পোর্টসের সাথে জড়িত, প্রফেশনাল রেসিংয়ের সাথে জড়িত। তো বাইকটা যেভাবে পড়লো সেটা বলে ফ্রন্ট টাকিং, মানে আপনি আচমকা ব্রেক মারলে আপনার চাকা যেভাবে পড়ে আটকে যায় এবং তাতে আপনি পড়ে যাবেন, সেইভাবে বাইকটা পড়ে গেছে। আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় না সাইকেল ধাক্কা মেরে ওই বাইকটা ওইভাবে পড়তে পারে। এবং মানুষের দেখুন একটা কথা বুঝতে হবে, আমরা তো সবাই সামাজিক জীব, তারপরে কেউ কোনো দল করি, কে বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে। যে ওই সাইকেল যে ছেলেটি চালাচ্ছে সে আমায় ধাক্কা মেরে কি লাভ পাবে? হয়তো পড়ে গেছি, হিট অফ দ্য মোমেন্টে আমার রাগ হয়েছে, আমি তাকে দুটো বাজে কথা বলেছি বা ধাক্কা দিয়েছি, কিন্তু যেভাবে মারধর করেছে ছেলেটাকে দেখছিলাম, একদম এদেরকে চাপকানো উচিত, গলায় দড়ি দিয়ে পুলিশের পাড়ায়, পুলিশের উচিত, ধরা পড়বে, আজ নয় কাল ধরা পড়তে বাধ্য, মানে পালাবার কোনো জায়গা নেই। যেভাবে তৃণমূলকে মারছে না, আমি আপনাকে এই কথাটা বলছি, আপনি কথা টপিক অনেক আছে, আপনি এইটা টপিকের কথা বলছেন, আমি এই টপিকের কথা বলছি। আমি বলছি তাহলে আমাকে বলতে দিন, যে ছেলেটি ধাক্কা মেরেছে জোম্যাটোর ছেলে, পুলিশ যদি দায়িত্ব নিয়ে কাজ করতো, আর যে আজকে নয় কালকে, আর এই যে অর্জুন সিং বলছি, সরি, এই যে রাকেশ সিং, রাকেশ সিং এই যে ভিডিও করছিল, ধরা পড়ছিল না, ধরা পড়লো, মিনি ফিরোজও ধরা পড়বে কোনো হতো না। আমি কি করে বলবো, আমি কি ওকে শেল্টার দিয়ে রেখেছি? আমি বলছি ধরা পড়তে বাধ্য, আজ নয় কাল, ইট ইজ আ ম্যাটার অফ টাইম। কেন ধরা পড়ছে না? তারা প্রফেশনাল ক্রিমিনাল, এদের কাছে অনেক বুদ্ধি আছে, এরা আজকের থেকে পোষানা, এরা বটবৃক্ষ হয়ে গেছে, বহুদিনের পুরনো ক্রিমিনাল, তাদের নানাভাবে আছে। আমি যেটা বলতে চাইছি, যে ছেলেটিকে মারা হয়েছে ফুড ডেলিভারি অ্যাপের, অত্যন্ত নিন্দনীয়। একবার রাগের মাথায় মেরে দেওয়া যায়, তাকে আবার ফিরে গিয়ে মেরেছে দেখছিলাম বক্তব্য। এরকম এর নিন্দা করার কোনো মানে কি ভাষায় নিন্দা করব এর কিছু বলার নেই। দ্বিতীয় কথা, যেটা জিমের ভেতরে বলছিলেন গুলি চলেছে, আমি আবার বলছি, এই যে নানা রকম রাজ্যে থেকে আমরা আগেও আমাদের মুখ্যমন্ত্রী ব্যক্ত করেছেন যে ইন্টারস্টেট নানা রকমভাবে ফেক কারেন্সি আসছে, নানা রকমভাবে অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে, যখনই ভোট আসে তখনই এইগুলোকে রুখতে হবে।
কে ঢুকবে? পুলিশকে মুখ্যমন্ত্রী বরাবর বার্তা দিয়েছে, পুলিশ অনেক সময় অ্যাক্টিভ, কিন্তু একটা কথা বলুন, আজকে ধরুন বিহার এইদিকে বা ঝাড়খণ্ড, এ তো রাজ্য, আমাদের দেশেরই অঙ্গ, আমরা যেরকম একটা অঙ্গ তারাও আমাদের দেশের অঙ্গ, সেখান থেকে যদি এইভাবে এরকম ভাবে নোংরামি করা হয় রাজনৈতিক স্বার্থে, সব ক্ষেত্রে আটকানো খুব মুশকিল। এটা একটা ব্যাপার। তবে আবার এটাও একটা কথা, পুলিশকে দায়িত্ব নিতে হবে, পুলিশ স্ট্রিক্টলি ডিল করছে, চিন্তা ভাবনার কোনো কারণ নেই, যারা অন্যায় করবে তাদের রেহাই পাওয়ার কোনো জায়গা নেই, আজ নয় কাল তারা ধরা পড়বে এবং রাকেশ সিং এর মতো জেল কাটতে হবে, একবারে বেল পাবে না, জেল কাটতে হবে। সবাই সংক্ষিপ্ত। মনিতা, বর্ণ খুব ভালো ভালো কয়েকটা টার্ম বললো মোটর স্পোর্টস নিয়ে। আমার একটা ওই পঞ্চায়েত ফোরেস্ট সিনেমাটার কয়েকটা ডায়লগ মনে হয়, দেখ রাহা है বিনোদ, ইংলিশ बोल बोल के कैसे बातों को घुमा रहा है। তো বর্ণ ঠিক ওরকম বললো, এদিক ওদিক করে আসল জায়গাটা থেকে বেরিয়ে আসলো। দেখুন আজকে পশ্চিমবাংলায় তাই জন্য আসল জায়গাটা বলতে পারবে। অ্যাকচুয়ালি যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একজনও প্রমোটার, একজনও সমাজবিরোধী দুষ্কৃতী তৃণমূলের কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না দেখিয়ে বুকের পাটায় দম হবে এই কাজটা করা কেউ করতে পারবে? কারণ এর জন্য কারোর দোষ নয়, আমি কাউকে দোষ দিই। আমি প্রথম থেকে আজকে শুরু করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব গুণবতী মহিলা, তিনি দেখিয়ে দিয়েছেন যে রাত্রেবেলা প্লিজ আমার রান্নায় 5 ফোড়ন লাগে না, আমার রান্নায় 5 ফোড়ন লাগে না। আমি বলছি 2 সেকেন্ড, কিভাবে মধ্যপ্রদেশে ব্যাট নিয়ে মেরেছিল কর্পোরেশনের অফিসারকে, তার উত্তর আপনি কি দেবেন একটু বলুন তো? কিভাবে একজন নেতা এবং সেও পদাধিকারী বিজেপি কৈলাস বিজয়বর্গীয় ছেলে ব্যাট নিয়ে দৌড় করিয়ে মারছে। তোমরা তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, না আমি আপনাকে বলছি আপনি মুখ্যমন্ত্রী থানায় গিয়ে দুষ্কৃতীকে ফিরিয়ে আসছে, উত্তর দিন না। আর উত্তর আমি দিচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কাজটা করতে পারে তাহলে এই দুষ্কৃতীটা করবে। তোমার কাছে উত্তর নেই, তোমার কাছে উত্তর নেই। আমি বলছি মধ্যপ্রদেশে দোষ করেছে, আমি বলছি যদি ব্যাট দিয়ে মেরেছে দোষ করেছে, তোমার কলিজায় দম আছে, মুখ্যমন্ত্রী দোষ করেছে এই কথাটা বললো, আরে দোষ করেছে বলছি তো, আমি বলছি তো দোষ করেছে ব্যাট বিসিসিআই এর প্রেসিডেন্ট বলে অমিত শাহ ছেলে, এটা বলে মমতা ব্যানার্জি দোষ করেছে, বলতে পারবে? অন্যায় অন্যায় ছেলে একদম অন্যায়, ব্যাট দিয়ে মেরেছে অন্যায়। এবার তুমি বলো মুখ্যমন্ত্রী অন্যায় করেছে। আমি বলছি আমি বলো দাঁড়ান, ব্যাট দিয়ে মারলো, আরে বলো মুখ্যমন্ত্রী দোষ করেছে, আরে বিসিসিআই এর প্রেসিডেন্ট অমিত শাহ বলো মুখ্যমন্ত্রী দোষ করেছে, এই বিচারিতা মানায় না, তুমি তো বিচারিতা মানায় না। মনিময় বর্ণ তৃণমূল কংগ্রেস করে বিদেশে চিৎকার করছে, আর একটা ছেলে জীবনে কিছু করলো না, জেল সেক্রেটারি হয়ে গেল। আচ্ছা বুঝতে পেরেছি প্রত্যেকের বক্তব্য বুঝেছি, শক্তিদা প্লিজ শক্তিদা বলুন আমাকে আবার বিরতি নিয়ে নিতে হবে না। শক্তিদা প্লিজ, মোদিকে ক্রিমিনাল চিফ মিনিস্টার কেন বলছেন আপনি? প্লিজ বলুন। যে আইন শৃঙ্খলার কথা যদি হয় অবশ্যই তার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। কবে ধরা পড়বে, কে ধরা পড়বে, কেন ধরা পড়ছে না, সে রাকেশ সিং ধরা সেরকম ইডেন গার্ডেনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছিল, আজকে আরেকজন প্রেস কনফারেন্স করছে। ঘটনা হচ্ছে যে না মানে নির্মমভাবে ওই ফুড সাপ্লায়ারকে, তারা কারা? 18, 19, 20 বছরের আমাদের বাড়ির ছেলেরা, কেউ জোম্যাটো, কেউ এখানে এইসব চাকরি করে, ডেলিভারি দেয়। ঠিক আছে, আমি ধরে নিলাম যে উনি প্রফেশনালি বলছেন যে হঠাৎ পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমার ধারণা, আমি দেখে যেটুকু রিয়েলাইজ করলাম, রিয়েলাইজ করে আপনি যেটুকু, আমি ন্যাশনাল লেভেলে মোটর স্পোর্টসটা করি, আজকে থেকে না একাধিক প্রাইজও আছে, তারপরেও সেকেন্ড টাইম ইংলিশ বলবলের মতো ব্যাপার নেই, ফালা দিয়ে যেভাবে বিধ্বংসভাবে মেরেছে সেটা মরে যেত পারতাম। বলছে কি আমি আমার সহকর্মীদের নিয়েও চিন্তিত, এদিকে পুলিশ বলছে ওখানে নাকি মিটমাট হয়ে গেছে, ও নির্দিষ্ট করে বলে দিচ্ছে। আর যেটা গুলি চললো, দেখো সমাজ বিরোধীরা কখনো কোনো রাজনৈতিক দলের হয় না, তারা রাজনৈতিক দলের জামা পরে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। আজকে সেইটাকে আটকাবে কে? সেইটাকে আটকাবে আমাদের যিনি স্বরাষ্ট্র দপ্তরে আছেন, যিনি আমার মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর যা দায়িত্বে আছেন, তাকে অবশ্যই তাই জন্য মুখ্যমন্ত্রী এই রাজ্যে জিরো টলারেন্স নীতিতে মানেন বলেন
টিভির সামনে, মিডিয়ার সামনে, তার প্রশাসনিক বৈঠকে পুলিশকে বলে যে এখানে এটা হচ্ছে, এটাকে ঠিক করতেই হবে, এইভাবে ওপেনলি বলার গার্ড, আমি সেটাই জানতে চাইছি। মহানন্দা দিকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে 200 পার ভাব বাচ্চা ছিল, 200 পার। প্লিজ শেষ করব। মহানন্দাদির বক্তব্য শুনবো প্লিজ। আচ্ছা 240 বিধানসভা হবে এবার, বেশ শূন্য করে দেবো। বেশ মহানন্দাদি, দেখুন, আর্থসামাজিক পরিস্থিতিতে যদি অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক কাজকর্ম না ঠিকঠাক হয়, তখন একটা বিশাল পরিমাণ যুব সমাজ তারা পথভ্রষ্ট হয়। কাজে সেক্ষেত্রে তারা দুষ্কৃতকারী হয়ে যায়, তারা নানা রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং যার জন্য প্রয়োজন, যদিও এটা রাজনৈতিক বিষয়, কিন্তু এর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কাজেই রাজ্যের উন্নয়ন প্রয়োজন, অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন, যাতে এই যুব সমাজ তারা ঠিকমতো কাজ একেবারে দুষ্কৃতকারী না হয়। একদম মহানন্দাদি, আপনার এই বক্তব্যের মাধ্যমে আজকে এই গোটা পরিস্থিতির প্রেক্ষাপটে অর্থনৈতিকটা একটা বড় পরিস্থিতি, তার মধ্যে জিএসটি রিফর্মের জায়গাটা অবশ্যই আজকে আলোচনায় তাই উঠলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো প্রত্যেককে, যারা উপস্থিত ছিলেন। মহানন্দাদি, মণিকাঞ্চন দা, বর্ণ শক্তিদা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের হাল্লা বল, আর সময় নেব না। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকছে।